নোয়াখালীর কোম্পানিগঞ্জে তীব্র পানির চাপে ভেঙে গেছে মুসাপুর সুইচ গেট। চাকরি স্থায়ীকরণের দাবিতে সংঘর্ষ করায় আন্দোলনকারী ৩৫০ আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে তৃতীয় দিনের মতো আজও চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। এবং আনসারের ছদ্মবেশে যারা ষড়যন্ত্র করতে এসেছিল তারা সফল হবে না বলেছেন ডক্টর আসিফ নজরুল। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতের সারাদেশ সংযোগের সংবাদ শিরোনাম। সাথে আছে আমি মোহাম্মদ মিজানুর রহমান সুমন। এবার বিস্তারিত। চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ে ভাঙচুর, শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ ও সেনা সদস্যদের উপর হামলার ঘটনায় আন্দোলনকারী ৩৫০ আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। হামলায় জড়িত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার সারওয়ার জাহান এ তথ্য জানান। তিনি বলেন, রোববার রাত ৯টা পর্যন্ত সচিবালয়ের কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধার করতে আসেন শিক্ষার্থীরা। এদিকে আন্তঃবাহিনী সংযোগের পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠি দিয়ে আঘাত করে বিক্ষুব্ধ আনসার সদস্যরা। এ সময় ৬ সেনা সদস্য আহত হন এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্তর্ভুক্তকরণ করতে হবে। আমাদের প্রশ্ন, তারা আমাদের উপর কার পাওয়ারে, কার ক্ষমতায় এই আমাদের উপর আক্রমণ চালায়। আমরা তো আসছি শান্তিপূর্ণভাবে আমাদের হাসনাত ভাই এবং সার্জিস ভাইকে নিয়ে যাওয়ার জন্য। হাসনাত ভাই আমাদের কল দিছে, পোস্ট দিছে, সাকিব আমাদেরকে আটকে রাখছে। ওদের দাবি মানার পরও কেন এরা আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টাদের আটকে রাখবে? তারা আমাদের ছাত্র সংখ্যা কম মনে করে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে ছাত্রদের উপর আক্রমণ করার কারণে। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে, রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানা হয়, তাহলে আমরা যারা আছি আমরা আপনাদের সাথে দাঁড়াবো। নোয়াখালীর কোম্পানিগঞ্জে তীব্র পানির চাপে ভেঙে গেছে মুসাপুর স্লুইস গেট। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তাদের আশঙ্কা, এতে নোয়াখালী ও ফেনীর কিছু কিছু জায়গায় জোয়ারের পানি ঢুকে পড়তে পারে। সোমবার সকাল আনুমানিক 10টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, ভারতের উজানের ঢল থেকে আসা পানি ফেনীর মুহুরী নদী হয়েও ভারী বর্ষণের ফলে কোম্পানিগঞ্জে জমে থাকা পানি মুসাপুর স্লুইস গেটের রেগুলেটরের 23টি গেট দিয়ে বঙ্গোপসাগরে যায়। আনসারের ছদ্মবেশধারীদের উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি। দাবি আদায়ের উদ্দেশ্য ছিল না বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আনসারের ছদ্মবেশে যারা ষড়যন্ত্র করতে এসেছিল তারা সফল হবে না। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে সচিবালয়ের সামনে শিক্ষার্থী আনসার সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। রোববার সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসতুত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না, এই মেসেজ দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে তৃতীয় দিনের মতো আজও চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। শনিবার টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে
ত্রাণ সংগ্রহের বুথে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, যার কাছে যা কিছু আছে তা নিয়েই বন্যার্তদের জন্য দিচ্ছেন। রিক্সা ও পিকআপে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, পাশাপাশি নগদ টাকাও দিচ্ছেন তারা। গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘিরে বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন শিক্ষার্থীরাই। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, শতাধিক বিভাগ, ইনস্টিটিউট, হল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। চাঁদপুরের ফরিদগঞ্জে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ দেখা দিয়েছে। প্রায় 7 দিনের টানা বর্ষণে উপজেলা সদর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের, জনগুরুত্বপূর্ণ সড়ক, বসতবাড়ি, কৃষি আবাদ, পোল্ট্রি খামার, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়েছে। বসতবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে গবাদি পশুসহ আশ্রয় নিয়েছে মানুষ। গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। বেশ কিছু মাছের ঘের পানিতে ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে মৎস্য চাষিরা। তবে মৎস্য চাষি ও কৃষকদের খোঁজ খবর নিয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি ও মৎস্য বিভাগ। আমাদের আবাদি পশু প্লাস হচ্ছে আপনার কৃষি জমি সহ মানুষের আপনার অনেক পানির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি, না হয় আমাদের এই এলাকার সবাই আমরা পথে বসার মতো অবস্থা হয়ে যাবে। পল্লী বিদ্যুৎ সমিতি 2 ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন আতশা, মান্দারতলি এই 2টি গ্রামে গত সোমবার সকাল থেকে আমাদের বিদ্যুৎ হচ্ছে বিচ্ছিন্ন অবস্থা আছে। একদিকে পানি, অন্যদিকে বৃষ্টি, তাছাড়া বিদ্যুৎ না থাকাতে মানুষের প্রচুর ভোগান্তিতে আছে। এলাকা সারি এলাকার দিকে পড়ছি বাচ্চা নিয়ে। খাবার দাবার কিভাবে আপনার কষ্ট হইতেছে, কইতে খাবার আনবো। আপনার খোঁজ খবর? চাঁদপুরের মতলব উত্তর মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধের 64 কিলোমিটারের মধ্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানের গর্তগুলো ভরাট করেছে স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় একলাসপুর ইউনিয়নের নয়ানগর এলাকা থেকে শুরু হয়ে বাটটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। পাওবর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলা 14টি ইউনিয়নে 64 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। নির্মাণের পর এ পর্যন্ত 2বার বেড়িবাঁধটি ভেঙে যায়। এ বিষয়ে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কারের কাজ করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাওবর চাঁদপুর কার্যালয় থেকে তদন্ত টিম পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিলে ইসলামী আন্দোলন সহ অনেকগুলো সংগঠন বর্তমান যে প্রেক্ষাপট বন্যার যে সমস্যা, এই সমস্যার কারণে বেড়িবাঁধের চতুর্পাশে 68 কিলোমিটার বেড়িবাঁধে যে চতুর্দিকে বড় বড় গর্ত, এই সুবাদে আমরা আলোর দিশারি সহ বিভিন্ন সংগঠন সবাই স্বেচ্ছাশ্রমিক আমরা মাটি ভরাট করতেছি। বিভিন্ন জায়গায় বৃষ্টির পানিতে রাস্তাঘাটগুলো এবং বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। 64 কিলোমিটার বেড়িবাঁধ জুড়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। 5টা টিম গঠন করে এবং পরিদর্শনে আসছে বিএনপির যুবদল যারা আছে, ওনারা পরিদর্শন করতেছে। আমাদেরকে বিভিন্ন পানীয় জাতীয় কিছু দিয়ে আমাদেরকে। নাটোরের সিংড়ায় অপচিকিৎসা এবং সিজারের সময় যথাযথ নিয়ম নীতি না মানার কারণে সেবা মেডিকেল সেন্টার সিলগালা করে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। রোববার অভিযান চালিয়ে বন্ধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সর্দার। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলমাস। জানা যায় 5 মে উপজেলার উদিশা গ্রামের জাহিদের প্রসূতি স্ত্রী তসলিমা খাতুন নামে একজনের অজ্ঞানকারী ডাক্তার এবং MBBS ডাক্তার ছাড়াই সিজার করা হয়। এরপর থেকে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলমাস বলেন, ওই ঘটনায় রোগীর পরিবার সিভিল সার্জন বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেন। তদন্ত কমিটির রিপোর্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ক্লিনিক সিলগালা করার নির্দেশ দেওয়া হয়। স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আন্দোলনের শহীদ হওয়া দ্বীপ হাতিয়ার কৃতি সন্তান মরহুম রিটনের কবর জিয়ারত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ।
সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার নিহত রিটনের কবর জিয়ারত করেন আব্দুল হান্নান মাসুদ। শহীদ রিটনের কবর জিয়ারতের পর স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত আলোচনার পর আব্দুল হান্নান মাসুদ উপজেলার ওছখালী শহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি উপজেলা হাসপাতালের সামনে হাতিয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, দ্বীপ উপজেলা হাতিয়ায় কোনো প্রকার বৈষম্য চলবে না, থাকবে না কোনো সন্ত্রাসী। সালে চট্টগ্রাম চেম্বারের চুক্তি অনুযায়ী 3 মাসের বকেয়া মজুরি পরিশোধ সহ 4 দফার দাবিতে মানববন্ধন পালন করেছে চট্টগ্রাম নগরীর সদরঘাটের চানবালি ঘাটের শ্রমিকরা। কর্মসূচিতে বকেয়া মজুরি সহ 4 দফা দাবি ঘোষণা দেওয়া হয়েছে। ঘাটগুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের সাবেক আহ্বায়ক আলমগীর শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কবির হোসেন সহ আরও অনেকেই। জয়পুরহাটে নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের পূর্বে শঙ্খধ্বনির মাধ্যমে পরমেশ্বর জাগরণ দোলনা সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়াও শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, পদাবলী কীর্তন, কৃষ্ণ পূজা এবং প্রসাদ বিতরণ করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল জোবায়ের শফি, বিএনপির রাজশাহী বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান সহ আরও অনেকে। জাতীয় মানবাধিকার সোসাইটির উদ্যোগে সোমবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষকে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানিসহ অনেকগুলো উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী মোহাম্মদ নজরুল ইসলাম তমিজি, ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব কবি জামশেদ ওয়াজেদ, যুগ্ম মহাসচিব ও নিউজ 21 বাংলার পরিচালক GM ইমাম হুসাইন ইমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘাটা ঈদগাহ মাঠে মাটি ভরাটের বরাদ্দকৃত চাল আত্মসাতের কারণে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এতে বরাদ্দকৃত চাল আত্মসাৎকারীদের তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এই জায়গাটা দেখেন যে 1 ইঞ্চি আর এদিকে বোধ 1-2 ইঞ্চি এরকম ভাবে কোনো কোনো জায়গার মধ্যে 1/2 ফুট, এই 1 ফুট এরকম পালায়া এই যে রাস্তাটা ঈদগার মাঠটা আপনারা একটু দেখেন যে এই দিকটা 2 ইঞ্চি হবে যে মাটিটা বসে, এবং এই দিকটা হবে 6 ইঞ্চি ফিতার মাপে। হ্যাঁ, আর সেই দিকটা মিলাই আপনারা একটু দেখেন এখানে কতটুকু মাটি হবে। আমাদের অনুমানে 20,000 টাকার মাটি এখানে হবে না, এরকমই হবে 20,000। আমার বাপ দাদার আমাদের থেকে মাঠটা আমরা দেখি, এই মাঠটা অনেক একটা সাইড ভাঙ্গা পুকুরে গেছে গা। এই পুকুরে বরাদ্দ করার লাগে আমরা অনেক দৌড়াদৌড়ি করছি বাজেটের লাগা, এবং আমরা দরখাস্ত করছি, কিন্তু বাজেট আমরা পাই না। ইদারিং আমাদের এলাকার একজন লোকে আমার কাছে একটা খবর পৌঁছেছে যে 10 মেট্রিক টন চাউল ঈদগান মাঠে বাজেট হয়েছে। তখন আমি কইছি আপনার মুহের কথা হবে না, কাগজ দিন। তখন উনি আমার একটা কাগজ দিছে পরে দেখলাম যে 30 জুন লাস্ট ডেট এই 10 মেট্রিক টন চাউল এই চাতল বাগাটা ঈদগান মাঠে বাজেট হয়েছে। কিন্তু আমরা এই ঈদগান মাঠের যে কমিটির মাঝে আমি হলাম সভাপতি, আমার পার্শ্ববর্তী আমার সদ্য বড় ভাই হলাম সভাপতি, আমরা কেউ জানি না এবং কমিটি কেউ জানে না। এরা লাস্ট মুহূর্তে এই লোকে একটা মামলা করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশনায় বন্যা কবলিত মানুষের পাশে প্রথম দিন থেকেই কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি। তারই অংশ হিসেবে ফেনীর ফাজিলপুরে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শুকনা কাপড় বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ। তারা জানান, পরিকল্পনা অনুযায়ী আগামী দিনগুলোতেও বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর আওতাধীন বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর উদ্যোগে ফটিকছড়ির ভুজপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও শুকনা কাপড় বিতরণ করা হয়েছে। আগামী দিনগুলোতেও বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে বলে জানান। ভোলার তজিমুদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তমিজুদ্দিন উপজেলা শাখার সহযোগিতায় শুভ জন্মাষ্টমী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা পূজা পরিষদের সভাপতি রূপন চন্দ্র দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের তমিজুদ্দিন উপজেলা শাখার সভাপতি বাবু বিধুভীষণ রায়, সাধারণ সম্পাদক বীরেনচন্দ্র নন্দী সহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সকল সদস্যরা। ঢাকার ধামরাইয়ে ডাক্তার আমিনুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে অত্র কলেজের শিক্ষার্থীরা। রোববার শত শত শিক্ষার্থী এই মানববন্ধন করেন। মানববন্ধনটি কলেজ ক্যাম্পাস ও ধামরাই উপজেলার পরিষদ চত্বরে করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খান আবদুল্লাহ আল মামুনের কাছে অধ্যক্ষের বিষয়ে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা এক দফা দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয় তুলে ধরেন। লাউ শীতকালীন সবজি হলেও নওগাঁর আত্রাই গুরুনি গ্রামে সারা বছরই মাচা পদ্ধতিতে লাউ চাষ করেন চাষিরা। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ থেকে লাউ রক্ষা পায়। লাউ সহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহী করতে পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। উপজেলার গুরুনি গ্রামের চাষি হাফেজ সর্দার বলেন, পোকামাকড়ের আক্রমণ তেমন নেই বললেই চলে, ফলে কীটনাশক ব্যবহার না হওয়ায় মানুষ বিষমুক্ত লাউ খাচ্ছে। আত্রাই উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন, আমরা কৃষকদের মাঠ দিবসের মাধ্যমে মাচা পদ্ধতিতে লাউ চাষের প্রশিক্ষণ দেই। এবছর উপজেলার কয়েকটি গ্রামে ব্যাপক হারে লাউ চাষ হয়েছে। করেন যে লাউ লাগাইছি মোটামুটি 2 মাস হলো, লাউ বিক্রি হচ্ছে মোটামুটি মনে করেন 30,000 টাকা, নতুন গাছ তো পরবর্তীতে আরও হবে। তো মোটামুটি না হলেও তো মনে করেন যে 50-60 হাজার তো হবেই, বুঝতে পারছেন? 50-60 হাজার হবে। কৃষি অফিস থেকে আমাকে দিছে 1500 টাকা, আর হচ্ছে একটা কি যেন ওই হ্যাঁ সম্পদ দিছে নাকি, যাই হোক সম্পদ পরামর্শ মানে কি আছে, বাবাজি দিচ্ছে এরকম পরামর্শ বাবাজি দেয়। আচ্ছা, কৃষি বিভাগ থেকে তো দিচ্ছে? কৃষি বিভাগ থেকে। আচ্ছা, এতে আপনি মনে করতেছেন মনে করেন ডবল হবে, যা খরচা করবেন তার ডবল, বেশি লাভজনক হবে। এর জন্য আমাদের একটা প্রদর্শনী দেওয়া হয়েছে, যেটা অনাবাদি বা পতিত জমিতে সবজি চাষ হিসাবে। এখানে ওনাকে মাচা বা বেড়া বাবদের জন্য 1500 টাকা দেওয়া হয়েছে, 1 বস্তা ভার্মিক কম্পোস্ট দেওয়া হয়েছে এবং ফেরোমন ফাঁদ অনাবাদি যে সবজি চাষের ক্ষেত্রে উনি এখান থেকে কিছু লাভবান হবে এবং ওনার দেখে আরও 5 জন যাতে সবজি চাষ করে উদ্বুদ্ধ হয়, এজন্য আমাদের এই প্রচেষ্টা, এটা যাতে চলমান থাকে এই চেষ্টায় আমি আছি, যে যাতে দেখা যাচ্ছে যে আত্রাইয়ের সব লোকজন যাতে আপনার সবজি থেকে পুষ্টি যে
ইয়ে আছে সেটা যাতে পরিপূর্ণভাবে তারা পায় এবং খাবার। বেশিরভাগ কৃষক সবজির উপর ডিপেন্স করে, বিশেষ করে আমাদের গ্রামে সকল রকম সবজি আবাদ হয় এবং আমাদের গ্রামের কৃষকেরা অন্য অন্য গ্রামের চাইতে অনেক লাভবান এবং আমাদের যারা এই গ্রামের কৃষক আছে তারা সবারই একটি করে কম বেশি করে সবজি আবাদ সবাই করে। নেত্রকোনা জেলা কারাগারের বর্তমান জেলার উম্মে সালমার কারা অভ্যন্তরে স্বেচ্ছাচারিতা ও ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদে চাকরি হতে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। সে এত খারাপ ছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা সর্বোচ্চ নির্যাতিত ছিলাম, যার ফলে আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি, সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং নেতৃবৃন্দ, আপনারা যারা আছেন উপস্থিত, আসসালামু আলাইকুম। আমি নিজেও জেল কেটেছি বেশ কয়েকবার। তো এই জেলার এবং আগের যে সুপার ছিল, সদ্য সাবেক সুপার, সে রিটায়ার্ডে চলে গিয়েছে। ওরা দুজন এত দুর্নীতিবাদ ছিল এবং ওরা আমাদের জেল যারা খেটেছে তারা বলতে পারবে, ফাইল বলে একটা শব্দ থাকে, সব সপ্তাহে একটা ফাইল। ওই সপ্তাহে ফাইলটা শুরু হতো। তারপর যে জিনিসটা আমার প্রিয় ছোট ভাই অনিক মাহমুদ চৌধুরী বলেছে, এই জেলখানার ভিতরে কলমি শাকের বাগান আছে। আপনারা যে কেউ সাংবাদিকরা যখন খুশি আপনারা নেতৃবৃন্দ যেতে পারবেন, দেখতে পারবেন। এই কলমি শাকই হয় সাধারণ যারা বন্দী থাকে তাদের একমাত্র খাবার। এই কলমি শাক দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস তারা একটা মুরগি 800-900 টাকার নিচে সে বিক্রি করে না। একটা ডিম 80 টাকা দাম ধরে। বাংলাদেশে কোথাও কি 80 টাকা দাম আছে একটা ডিমের? একটু সেই কাজটা করে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। পটুয়াখালীর গলাচিপায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির আঙিনায় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বর্ণিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, উপজেলা শ্রীগুরু সংঘের সভাপতি অসীম কর্মকার, সাধারণ সম্পাদক নির্মল কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি শঙ্কর দাস, সাধারণ সম্পাদক সমীর পাল সহ সনাতন ধর্মের ভক্তবৃন্দ। রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন 3 বারের ইউপি সদস্য আকবর আলী। এ উপলক্ষে রোববার ওই ইউনিয়ন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি বাবুল আক্তারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, ইউপি সচিব আমজাদ হোসেন সহ আরও অনেকে। এর আগে নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান আকবর আলীকে ফুল দিয়ে বরণ করে নেন ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ এলাকাবাসী। থাকবে না শুধু ইউনিয়ন পরিষদ জনসাধারণের 2টা ওয়ার্ড, আপনি একটু 9টা ওয়ার্ডের থেকে ভিন্ন নজরে দেখবেন, মনের ব্যথা দুঃখ বেদনা বলবেন, সে সলভ করবে। আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা পেয়েছি। এই বাংলাদেশ কোথায় কি হবে দেখার বিষয় নয়। আপনি এই অনন্তনগর ইউনিয়নের মানুষের আপনি আশীর্বাদ হয়ে আমি উঠে বসে করি, তার দ্বারে দ্বারে যাই, যখন যে ডাকছে তার দিয়েছে প্যানেল চেয়ারম্যানের জন্য। টাঙ্গাইলের মির্জাপুরের দেওহাটা আলহাজ জোনাব আলী উচ্চ বিদ্যালয়ে চুরির উদ্দেশ্যে 2 জন চোর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করে। গতকাল রাত আনুমানিক 2 ঘটিকার সময় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৈশ প্রহরীর বর্ণনায় তিনি আরও বলেন, রাতে প্রধান শিক্ষকের রুমে ঘুমিয়েছিলাম, হঠাৎ ভাঙচুরের শব্দ শুনতে পাই। শব্দ শোনার পর দেখি ভাঙচুর চলছে। ফটোকপি মেশিন সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে চোর। ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় আমি পড়ে যাই দোতলা থেকে নিচে, পড়ে গিয়ে আমার পা ভেঙে যায়। এই বিদ্যালয়ে চুরি হয়েছে, তখন আমি সকালবেলায় আসি, এসে দেখি 3টা রুম, বিভিন্ন আলমারি তছনছ হয়েছে, ভাঙ্গাচোরা, কাগজপত্র ছড়ানো ছিটানো। রাত্রে
3:30 পৌনে 4টার দিকে হঠাৎ করে একটা ফোন আসে। ফোন আসলে পরে ফোন রিসিভ করি, পরে দেখি শফি ভাই, অত্র বিদ্যালয়ের দাদা সদস্য। উনি বললো যে বাবু কাম তো শ্বাসে দেখি সব তালা টালা ভেঙ্গে তো তছনছ করে ফেলাইছে, ভাঙ্গা স্টিলের আলমারি, ভাঙ্গা কাগজ। মনে হয় এটা পূর্ব পরিকল্পিত, কারণ এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওনার পদত্যাগের মিছিল হয়েছে। তো সে সূত্রে আমার মনে হয় এখানে বহু হিসাব নিকাশের কাগজপাতির ব্যাপার স্যাপার আছে। তো কারণ এসব বলছেন যে ওনাদের প্রয়োজনীয় কাগজপাতি ঠিকঠাক আছে, কিন্তু এইখানে নৈশ প্রহরী ঘুমানোর পরেও তার রুমে এতগুলা ভাঙচুর হয়েছে, অথচ এরা কেউ জানে না। বৈষম্য ছাত্র আন্দোলন সময় বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতে যেখানে অনিয়ম হয়েছে সেখানে ছাত্ররা এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অত্র স্কুলে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছে। এটি নিয়ে অত্র স্কুলে অনেক হট্টগোল শুরু হয়ে গেছে। এমন তো অবস্থায় এই চুরির ঘটনা ঘটছে। আমি জানি না এটা পূর্ব পরিকল্পিত কোনো চুরির ঘটনা এখানে ঘটেছে কিনা, এটা আমি সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি। 6টার দিকে আপনি স্কুলে যে লাইটটা দিছি, লাইটটা দিয়ে আমার খিদার ভাব হয়েছিল, পরে খাওয়ার জন্য বাড়িতে আসছিলাম। বাড়িতে এসে খাওয়াটাই আমি স্কুলে গেছি। স্কুলে যেয়ে আমি স্কুলে মনে সময় দিচ্ছি। সময় ধরে দেওয়ার পর আমি কিছু ঘোরাঘুরি করছি এদিকে ওদিকে, তারপরে আমার ঘুমের ভাব আসছিল। বললাম একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে আমার ঘুম এসে পড়ছে। ঘুম আসার পরে আমি 2:30টার দিকে চেতন পায়ে দেখি আমার স্কুলে চুরি হইতেছে। আমার চারার মধ্যে মালামাল গুছিয়ে ওরা নিয়ে যেতেছে। পরে রুমে দেখি 2টা লোক। আমি ওদেরকে চুর বলে দৌড়ে দিছি। ওরা দৌড় দিয়ে 2তলা পর্যন্ত চলে গেছে। আমি ওদের পিছনে দৌড় দিয়ে গেছি। ওরা সিঁড়িতে নামছে, আমি সিঁড়িতে নামলে আমি 2তলা থেকে লাফ দিচ্ছি ওর ধরার জন্য, ধরতে পারিনি। দুষ্টের দমন ও মানব কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় প্রায় 5,500 বছর পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভাব করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে 3টি গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে 3 শতাধিক শিশু শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মণিকাঞ্চন দাস ও মিঠুন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার MN মোর্শেদ সহ আরও অনেকে। বন্যার কারণে আমরা বিভিন্ন ধরনের পাশে অবদান করে এবং দেশের জনগণের এই প্রদেশ সম্পত্তি যে এটি আগে ছিল এবং প্রতিষ্ঠায় আমরা তো অনেকে করে উঠেছে সাথে তার ঘটনা ঘটেনি। এই দেশ আমাদের সকলের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা দেশ করব। কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, কংসের কারাগারে জন্ম মহোদয়ের কাছ থেকে এবং দর্শক, এই ছিল রাতের সারাদেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।